প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অর্থনীতি যে মাইক্রো ইকোনমিক্সে তোমাদের সেকেন্ড ইউনিটে তৃতীয় অংশ দেখো, কনজিউমার বিহেভিয়ার বা ক্রেতার আচরণ তত্ত্ব রয়েছে। আমরা এর আগের পর্বে আলোচনা করেছিলাম চাহিদা, যোগান, ভারসাম্য দাম, এবং আমরা তখন দেখেছিলাম ক্রেতা চাহিদা করে। কোনো দ্রব্যের দাম যদি কমে যায় আমরা দেখেছিলাম যে তার ফলে ক্রেতার ওই দ্রব্যের চাহিদা বাড়ে। এখন তোমাদের মনে হতেই পারে যে দাম কমলে ক্রেতা কতটা চাহিদা বাড়াবে? সবাই কি সমান বাড়াবে? অর্থাৎ ক্রেতার আচরণ কেমন হবে, কনজিউমার বিহেভিয়ার। আজকে আমরা আলোচনা করব এই কনজিউমার বিহেভিয়ার বা ক্রেতার আচরণ তত্ত্ব সম্পর্কে। তোমাদের এইখানে যে টপিকগুলো মূলত আছে, কার্ডিনাল ইউটিলিটি, অর্ডিনাল ইউটিলিটি, ইনডিফারেন্স কার্ভ, বাজেট কনস্ট্যান্ট, কনজিউমার ইকুইলিব্রিয়াম এবং সবশেষে আছে ডেরিভেশন অফ ডিমান্ড কার্ভ, অর্থাৎ চাহিদা রেখা নির্ধারণ। এখন আমরা এই বিষয়গুলো যখন পরপর আলোচনা করব, তখন প্রথম আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো, দেখো, কার্ডিনাল ইউটিলিটি। এই বিষয়টা আমরা প্রথম আলোচনা করব। চাহিদা আমরা কোনো দ্রব্যে যখন করি, কেন করি? কারণ কোনো দ্রব্যের ক্ষমতা আছে আমাদের অভাব পূরণ করার। ধরো একজন ব্যক্তি অত্যন্ত তৃষ্ণার্ত, তাকে যদি জল দেওয়া হয় তাহলে জল তার তৃষ্ণা দূর করতে পারবে। ধরো কারোর প্রচন্ড খিদে পেয়েছে, খাবার কিছু দেওয়া হলো, সে খেলো, তার খিদে দূর হবে। অর্থাৎ ওই যে জল বা ওই যে খাবার, এদের মধ্যে মানুষের অভাব পূরণের ক্ষমতা আছে। তাহলে মানুষ যখন কোনো দ্রব্য বা সেবা কার্যাদি ভোগ করে, তখন তা থেকে যে তৃপ্তি বা স্যাটিসফ্যাকশন পায়, আমরা অর্থনীতিতে সেটাকেই উপযোগ বা ইউটিলিটি বলি। উপযোগ বা ইউটিলিটি মানেই হলো কোনো দ্রব্যের ভোগ করে তার যে অভাব পূরণের ক্ষমতা আছে, সেই ক্ষমতাটাকে নিঃশেষকরণের একটা প্রক্রিয়া। খুব সোজা করে বললে, আমরা কোনো দ্রব্য ভোগ করে বা কোনো সেবা কার্য ভোগ করে তা থেকে যে তৃপ্তি পাই, অর্থনীতির পরিভাষায় সেটাকেই উপযোগ বা উপযোগিতা বলা হয়। ইংরেজিতে আমরা বলি ইউটিলিটি। এখন প্রশ্ন হলো যে এই ইউটিলিটি বা উপযোগ মাপা যায় কিনা, মেজারেবল কিনা। এর উপর বেস করে দুটো কনসেপ্ট, দুটো ধারণা তৈরি হয়েছে। একটা কার্ডিনাল কনসেপ্ট আর একটা অর্ডিনাল কনসেপ্ট। কার্ডিনাল অর্থাৎ পরিমাণবাচক, মূলত অ্যালফ্রেড মার্শাল, তিনি এই কার্ডিনাল অ্যাপ্রোচ প্রদান করেন, মুখ্য প্রবক্তা বলা যেতে পারে। উল্টো দিকে অর্ডিনাল ইউটিলিটি, হিগস, অ্যালেন, এরা হলেন অর্ডিনাল ইউটিলিটি। আমরা প্রথমে কার্ডিনাল অ্যাপ্রোচটা ডিসকাস করব। কার্ডিনাল অ্যাপ্রোচ কি বলছে? কার্ডিনাল অ্যাপ্রোচ বলছে যে অ্যাকর্ডিং টু মার্শাল, আমরা কোনো দ্রব্য বা সেবা কার্য যখন ভোগ করি, ক্রয় করি বা ভোগ করি, তখন সেই দ্রব্য থেকে যে উপযোগিতা আমরা পাই, সেই উপযোগিতাকে পরিমাপ করা যায়। অর্থাৎ ইউটিলিটি ইজ মেজারেবল। যেমন ভাবে তোমার দৈর্ঘ্য, উচ্চতা, বা আমরা একটা জায়গা থেকে অন্য জায়গার দূরত্ব বা ওজন, এগুলো পরিমাপ করতে পারি একটা সুনির্দিষ্ট একক দিয়ে। ঠিক তেমনি উপযোগ পরিমাপ করার জন্য তিনি মার্শাল ব্যাখ্যা করলেন যে উপযোগিতা পরিমাপ করার ক্ষেত্রেও নির্দিষ্ট একক আছে, যে এককটাকে বলা হয় ইউটিল বা ইউটিলস। যে 1, 2, 3, 4 এরকম বিভিন্ন সংখ্যা দ্বারা আমরা এই উপযোগিতাকে পরিমাপ করতে পারি। তাহলে আমরা কি পেলাম?
আমরা দেখছি যে কার্ডিনাল ইউটিলিটিতে ইউটিলিটি মেজার্ড ইন নাম্বারস, অর্থাৎ উপযোগিতাকে সংখ্যার দ্বারা মাপা যায়, এবং এটি প্রদান করেন অর্থনীতিবিদ অ্যালফ্রেড মার্শাল, এবং এর একক ইউটিল। তাহলে উপযোগিতা পরিমাপ করা যাচ্ছে, এবং এই ক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে ক্রেতা একজন সুস্থ, স্বাভাবিক বা রেশনাল কনজিউমার। তাহলে এর উপর বেস করে আমরা যদি বলি যে ক্রেতা যখন কোনো দ্রব্য ভোগ করবে, তখন সেই দ্রব্য ভোগের ক্ষেত্রে ক্রেতা যে উপযোগিতাগুলো পাবে, সেই উপযোগিতাগুলো পরিমাপ করা যাচ্ছে, অর্থাৎ ইউটিলিটি মেজার করা যায়। এবং শুধু তাই না, এই যে ইউটিলিটি মেজার করা যায়, সেই ইউটিলিটিতে আমরা দুটো কনসেপ্ট আগে বলে নেব, তাহলে এই দ্বিতীয় বিষয়টা তোমরা বুঝতে সুবিধা হবে। ধরো কোনো ক্রেতা কোনো দ্রব্য 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক এরকম ক্রমাগত দ্রব্যটা ভোগ করছে, এবং সেই দ্রব্য থেকে যে উপযোগিতা পাওয়া যায়, সেই উপযোগিতাকে আমরা দুভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি, আর একটা হচ্ছে প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি। প্রথমে আসি টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ কি। যখন ক্রেতা কোনো দ্রব্যের বিভিন্ন একক ভোগ করছে, তা থেকে মোট যে পরিমাণ তৃপ্তি পাচ্ছে, আমি যদি বোঝার সুবিধার্থে বলি যে ক্রেতা একটা দ্রব্যের 1 একক ভোগ করে 10 একক তৃপ্তি পাচ্ছে, কিন্তু 2 একক যদি দুটো একক যদি সে ভোগ করে, ধরো দ্রব্যটা বলছি আমরা যে হচ্ছে ক্যাডবেরি, তাহলে সে একটা ক্যাডবেরি থেকে 10 একক তৃপ্তি পাচ্ছে, দুটো ক্যাডবেরি থেকে সে 18 একক ধরো তৃপ্তি পাচ্ছে, তৃতীয় একক থেকে সে ধরো 24 একক তৃপ্তি পাচ্ছে। যত ভোগ বাড়বে মোট উপযোগ তত বাড়তে থাকে। তাহলে আমরা কি বলতে পারি যে উপযোগ পরিমাপ করা যায়, এবং ক্রেতা যত ভোগ বাড়ায় মোট উপযোগ তত বৃদ্ধি পেতে থাকে। কিন্তু বৃদ্ধি পেতে থাকলেও একটা সময়ের পরে ক্রেতার উপযোগ বাড়তে 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 একটা সময় সর্বোচ্চ হবে, এবং তারপরে সে যদি আরো ভোগ করে, তখন তার কিন্তু আর তৃপ্তি হবে না, অতৃপ্তি, অর্থাৎ তখন উপযোগ কমতে শুরু করে দেবে। যে যেমন ধরো এখানে 4 এককে সে হয়তো 28 একক তৃপ্তি পাচ্ছে, 5 এককে 30 সর্বোচ্চ পৌঁছে গেছে। যদি আরো এক ভোগ করে, বাড়ছে না, একই থেকে গেল। জোর আরো 1 একক ভোগ করলো, তাহলে দেখা গেল সে এখন আবার 28 একক তৃপ্তি পাচ্ছে, বা আরো যদি ভোগ করে এটা কমে 25 একক হলো। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি ক্রেতা যদি ক্রমাগত কোনো দ্রব্য ভোগ করতে থাকে, তাহলে মোট উপযোগ কি হচ্ছে, ক্রমাগত বাড়তে 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 সর্বোচ্চ হবে, এবং তারপরে হ্রাস পাবে। যেমন দেখো, আমি যদি এটা ছবি আঁকি, তাহলে মোট উপযোগ, এটা ভোগের পরিমাণ, আর ওয়াই অক্ষ বরাবর যদি আমি মোট উপযোগ আঁকি, তাহলে মোট উপযোগ রেখাটা কেমন হবে? মোট উপযোগ প্রথমে বাড়তে থাকবে, বাড়তে 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 হাইয়েস্ট, তারপরে কমতে শুরু করবে। অর্থাৎ এইখানে মোট উপযোগ, এই যে আমরা ছবিও নেই, মোট উপযোগ কোথায় হাইয়েস্ট হয়েছে? 30-এ। এইখানে মোট উপযোগ, এইটা হচ্ছে তোমার Q1 বা আমার ছক অনুযায়ী 6 একক, অর্থাৎ 6 একক দ্রব্যভোগে ক্রেতার মোট উপযোগ সর্বোচ্চ হলো, এবং তারপরে যদি ক্রেতা ভোগ করে, তাহলে মোট উপযোগ কমতে শুরু করেছে। এবারে আসি দ্বিতীয় ধারণা, যেটাকে আমরা বললাম প্রান্তিক উপযোগ। দেখো, প্রান্তিক উপযোগ মানে কি? প্রান্তিক উপযোগ মানে অর্থনীতিতে প্রান্তিক মানেই অতিরিক্ত এক এককের দরুন যে চেঞ্জ হয়, সেটাই আমরা প্রান্তিক বা মার্জিনাল বলি। হোয়াট ইজ মার্জিনাল ইউটিলিটি? চেঞ্জ ইন টোটাল ইউটিলিটি ডিউ টু 1 ইউনিট এক্সট্রা কনজাম্পশন অফ আ কমোডিটি।
কোনো দ্রব্যের ক্রেতা যদি অতিরিক্ত 1 একক ভোগ করে তাহলে তার মোট উপযোগের কি চেঞ্জ হবে। অর্থাৎ আমি মোট উপযোগ এর পরিবর্তন হবে কতটা, তাকে যদি ভোগের পরিবর্তন দিয়ে ভাগ করি তাহলে প্রান্তিক উপযোগ পেতে পারি। অথবা প্রান্তিক উপযোগ আমরা এইভাবেও বলতে পারি, যে কোনো এককের, ধরো n-তম এককের প্রান্তিক উপযোগ আমি বের করতে চাইছি, তাহলে n-তম একক থেকে আমি মোট উপযোগ কত পেলাম, এবং n-তম এককের ঠিক আগে অর্থাৎ n-তম 1 এককের থেকে ভোগ থেকে আমি মোট উপযোগ কত পেলাম, এই ডিফারেন্সটা করলেও আমরা প্রান্তিক উপযোগ পেতে পারি। তাহলে একটা মোট উপযোগ আমরা আগেই পেয়ে গেলাম, প্রান্তিক উপযোগ মানে চেঞ্জ ইন টোটাল ইউটিলিটি, অর্থাৎ অতিরিক্ত 1 একক দ্রব্য ভোগের ফলে ক্রেতার মোট উপযোগের কি চেঞ্জ হলো। তাহলে আমরা যদি এই যে ছকটা করেছিলাম, এই ছকটাতেই দেখো প্রান্তিক উপযোগ আমরা যদি মেজার করি তাহলে কিভাবে পাবো, 1-এ 10ই থাকবে, কারণ এর আগে ভোগ 0 ছিল যদি আমি ধরি, তখন আমাদের মোট উপযোগে 0। তাহলে যখনই আমরা উপযোগ 0 থেকে 1-এ চেঞ্জ করলাম, মোট উপযোগও দেখো 0 থেকে 10 হলো, এই জন্য চেঞ্জ হচ্ছে কত, 10, প্রান্তিক উপযোগ হলো 10। এবার 2 একক থেকে 1 থেকে 2 এককে যাও, উপযোগের কত চেঞ্জ হলো, 10 ছিল 18 হলো, তার মানে 18 বিয়োগ 10 তাহলে 8। তাহলে দ্বিতীয় এককের প্রান্তিক উপযোগ পেলাম 8 একক। তৃতীয় এককে দেখো 18 ছিল দ্বিতীয়তে, তৃতীয়তে কত এলো, 24, তার মানে তৃতীয় এককের জন্য প্রান্তিক উপযোগ 6। আবার তৃতীয় থেকে চতুর্থের জন্য 4, চতুর্থ থেকে দেখো পঞ্চম একক ভোগের জন্য প্রান্তিক উপযোগ কত হলো, 28 থেকে 30 মানে 2। এইবারে মজার বিষয় দেখো, 5 থেকে 6 ইউনিট মোট উপযোগ কি হয়েছে, 30 থেকে 30, তার মানে মোট উপযোগ স্থির হয়ে গেছে, ফলে প্রান্তিক উপযোগ সর্বোচ্চ, এই 0 হয়েছে, মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়ে গেছে। যদি ভোগ আরো বাড়ে তাহলে এবার দেখো বিপরীত ঘটনা ঘটলো, আগে দেখো 10 থেকে 18, 18 থেকে 24 বাড়ছিল, এবার কমে গেল, তার মানে কি দ্বিতীয় মাইনাস প্রথম করলে 28 বিয়োগ 30, তাহলে ভ্যালুটা হচ্ছে কত, -2, বা এখানে কত হচ্ছে -3। তার মানে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, প্রান্তিক উপযোগ 10, 8, 6, 4, 2, 0, -3। তার মানে যত ভোগ বাড়ছে ক্রেতার প্রান্তিক উপযোগ তত কমতে শুরু করেছে। একদম প্রথম থেকেই দেখো, as consumer consumes more and more, marginal utility diminish করছে, অর্থাৎ কমে যাচ্ছে। এই যে ক্রেতা একটা নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের বিভিন্ন একক যখন ক্রমাগত ভোগ করে, তখন তার বিভিন্ন একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগগুলো যে ক্রমাগত হ্রাস পাচ্ছে, অধ্যাপক মার্শাল এটাকেই বললেন ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে মার্শাল এটাকে অভিহিত করলেন। তাহলে মার্শাল বর্ণিত এই LDMU বা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এটা কি বলছে, আবারও বলছি, কোনো দ্রব্যের বিভিন্ন একক ক্রমান্বয়ে ক্রেতা যদি ভোগ করতে থাকে তাহলে ক্রেতার বিভিন্ন একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগগুলো ক্রমাগত হ্রাস পাবে। একেই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। তাহলে আমরা যদি রেখাচিত্রে দেখাই, ধরো রেখাচিত্রে যদি আমি দেখাতে চাই, এখানে আমরা যদি y অক্ষ বরাবর প্রান্তিক উপযোগ, x অক্ষ বরাবর দ্রব্যভোগের পরিমাণটা নিই, তাহলে প্রান্তিক উপযোগ একেবারে কমতে কমতে 0 এবং তারও পরে নেমে যাবে, অর্থাৎ প্রান্তিক উপযোগ রেখাটা ক্রমাগত হ্রাস পাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলছি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে যে অ্যাজাম্পশনস গুলোর কথা বলা হচ্ছে কার্ডিনাল ইউটিলিটি কনসেপ্টে, যে ইউটিলিটি বা উপযোগ সংখ্যার দ্বারা পরিমাপ করা যাবে, উপযোগ ক্রমাগত, প্রান্তিক উপযোগ ক্রমাগত হ্রাস পাবে এবং ক্রেতা একজন সূক্ষ্ম বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হবে।
এবং অর্থের প্রান্তিক উপযোগ স্থির ধরে নেওয়া হবে, কারণ অর্থের প্রান্তিক উপযোগই হচ্ছে মেজারিং রড বা পরিমাপের মানদণ্ড। সেই জন্য এই অনুমানগুলোর উপর ভিত্তি করে আমরা বলছি যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা। এইবার আমরা যদি এই যে এতক্ষণ দুটো কনসেপ্ট মূলত আলোচনা করলাম, একটা কি বললাম টোটাল ইউটিলিটি, আর একটা কি বললাম মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ, এই দুটোকে যদি আমরা রিলেশন বা সম্পর্ক কিরকম আলোচনা করতে চাই, অর্থাৎ হোয়াট উইল বি দ্য রিলেশন বিটুইন টিইউ অ্যান্ড এমইউ, আমরা রেখাচিত্রে আগে সম্পর্কটা দেখে নিই। আমরা একটা চিত্রেই টিইউ এমইউ আঁকতে পারি, আবার দুটো আলাদা প্যানেলেও আঁকতে পারি। আমরা একটা চিত্রেই দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। ক্রেতা যত ভোগ করবে মোট উপযোগ বাড়তে বাড়তে সর্বোচ্চ হয়ে কমতে শুরু করবে, ফলে মোট উপযোগ রেখাটা আমি একটু আগেই আলোচনা করেছি, এইটা হচ্ছে ধরো Q1। এবার প্রান্তিক উপযোগ রেখাটা আঁকি। প্রান্তিক উপযোগ রেখাটা কমতে থাকবে, কমতে 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 এই যে যখন মোট উপযোগ সর্বোচ্চ তখন 0, তারপরে ঋণাত্মক, অর্থাৎ মোট উপযোগ ক্রমশ বাড়তে বাড়তে এই পয়েন্টে সর্বোচ্চ হয়েছে, তারপর হ্রাস পাচ্ছে, এবং প্রান্তিক উপযোগ ক্রমাগত কমতে কমতে যখন মোট উপযোগ সর্বোচ্চ তখন 0, তারপরে নেগেটিভ হয়েছে। তাহলে এইখান থেকে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের তিনটে রিলেশন দেখতে পারি। ভালো করে ছবিটার দিকে দেখো, তাহলে তোমরাও বুঝতে পারবে যে প্রথমত যতক্ষণ এই টিইউ বাড়ছে, দেখো এই এরিয়াটা আমি একটু মোটা শেড করে দিলাম, এই যতক্ষণ টিইউ বেড়েছে ততক্ষণ দেখো এমইউ কমেছে বাট পজিটিভ, এমইউটা পজিটিভ। তাহলে 1 নাম্বার সম্পর্ক আমি বলতে পারি যে যখন টিইউ বাড়তে থাকে, মোট উপযোগ যখন বৃদ্ধি পেতে থাকে, তখন এমইউ হ্রাস পেলেও ধনাত্মক, অর্থাৎ এমইউ পজিটিভ। তাহলে আমি এটাকে কথায় কিভাবে বলবো, যখন মোট উপযোগ বৃদ্ধি পেতে থাকে তখন প্রান্তিক উপযোগ হ্রাস পেলেও ধনাত্মক হয়। এবার আসে দ্বিতীয় রিলেশনটার দিকে তাকিয়ে দেখো, যখন মোট উপযোগ সর্বোচ্চ হয়েছে তখন প্রান্তিক উপযোগ কি হয়েছে 0, অর্থাৎ আমরা দ্বিতীয় সম্পর্ক বলতে পারি when টিইউ ম্যাক্সিমাম, অর্থাৎ মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন এমইউ 0। দ্বিতীয় সম্পর্ক পেলাম। তৃতীয় সম্পর্ক কি, যখন দেখো কমতে শুরু করেছে টিইউ, অর্থাৎ মোট উপযোগ যখন কমছে তখন প্রান্তিক উপযোগটা কি হয়েছে, দেখো এই পয়েন্টের পরে প্রান্তিক উপযোগ দেখতে পাচ্ছ ডটেড লাইন দিয়ে বুঝিয়ে, যে যখন মোট উপযোগ হ্রাস পেতে থাকে তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। তাহলে থ্রু আউট দ্য ডায়াগ্রাম আমরা একটা জিনিস দেখছি, এমইউ ক্রমাগত কমছে প্রান্তিক উপযোগ, কিন্তু যতক্ষণ টিইউ বাড়ছে ততক্ষণ এমইউ কমলেও ধনাত্মক। যে মুহূর্তে টিইউ ম্যাক্সিমাম তখন এমইউ 0 হয়ে যাবে, এবং যখন টিইউ হ্রাস পেতে শুরু করবে, অ্যাজ টোটাল ইউটিলিটি ডিক্রিজেস এমইউ বিকামস নেগেটিভ, অর্থাৎ প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হবে। তাহলে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্কটা তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছ। এবারে আমরা আলোচনা করব ল অফ ডিমিনিশিং রিটার্নস, যেটা আমরা অলরেডি একবার বলে দিয়েছি তোমাদের, যে দেখো যত কনজিউম করছে তত অ্যাডিশনাল স্যাটিসফ্যাকশন মানে প্রান্তিক উপযোগ সেটা কমবে, এই জন্য এমইউ ডিক্রিজেস গ্র্যাজুয়ালি। এখন তোমাদের মনে হতে পারে যে এই যে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি বা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কথা বললাম, এই নিয়ম বা বিধিটি কি সর্বক্ষেত্রে কার্যকরী হয়, অর্থাৎ এর কি কোনো এক্সেপশনস নেই? হ্যাঁ, এর এক্সেপশনস আছে।
কি কি ক্ষেত্রে হতে পারে? আমি উল্লেখযোগ্য কয়েকটা ক্ষেত্র তোমাদেরকে বলছি। যেমন ধরো, ক্রেতা যদি পরপর ক্রমান্বয়ে একটা নির্দিষ্ট সময় কোনো দ্রব্য ভোগ না করে, আলাদা আলাদা সময়, অর্থাৎ এখন একটা কোনো দ্রব্যের এক একক ভোগ করলো, আবার আগামীকালকে এক একক ভোগ করলো, তাহলে কিন্তু প্রান্তিক উপযোগ হ্রাস পাবে না। আবার ধরো কোনো দ্রব্যের এককগুলো এতটাই বড় যে এক এককই ভোগ করছে না, ফলে সেখানে আমরা এই তত্ত্বটা বা এই নিয়ম বা বিধিটাকেও অ্যাপ্লাই করতে পারবো না। আবার অনেক দ্রব্য আছে যেগুলো আমরা শুধু একটা দ্রব্য সিঙ্গেল কমোডিটি হিসেবে ইউজ করি না, অনেকগুলো দ্রব্য। যেমন ধরো আমরা যখন চা খাই, শুধু কি চায়ের সাথে চিনি থাকবে, চা পাতা থাকবে, দুধ থাকবে, জল থাকবে, তাই তো কমপ্লিট। তাহলে যত বেশি আমি চা খাবো তত উপযোগ কমবে কি কমবে না, এটা ডিপেন্ড করবে কোনো একটা দ্রব্যের ভোগের সাথে অন্য দ্রব্যের কম্বিনেশনটা কেমন তার উপরেও। ফলে এক্ষেত্রেও আমরা কিন্তু বলতে পারি না যে এই নিয়মটার ব্যতিক্রম ঘটতে পারে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই নিয়মটা কেন ঘটে, কেন আমরা ক্রমাগত ভোগ করলে প্রান্তিক উপযোগ কমে যাচ্ছে? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকরী হওয়ার পেছনে মূলত যে কারণটা বলা হয় সেটা হলো যে যখন আমি কোনো দ্রব্য ভোগ করিনি, তখন ওই দ্রব্যটা ভোগের প্রতি আমার যে আকাঙ্ক্ষা বা ডিজায়ারনেস, তীব্রতা, আমি এক একক ভোগ করলে সেই আকাঙ্ক্ষার কিছুটা নিবৃত্তি হবে। তখন আমি যদি দ্বিতীয় একক ভোগ করি, তাহলে প্রথম এককে যে পরিমাণ আমাকে তৃপ্তি দিয়েছে, দ্বিতীয়টার পেছনে আমার আকাঙ্ক্ষা সেই লেভেলে ছিল না, ফলে দ্বিতীয়টা থেকে তৃপ্তি কম পাবো। তৃতীয় একক ভোগ করলে আরো কম পাবো। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলি। ধরো তুমি প্রচন্ড তৃষ্ণার্ত, এই অবস্থায় তুমি এক গ্লাস জল খেলে, খুব তৃষ্ণার্ত, সেই অবস্থায় তুমি এক গ্লাস জল খেলে, তোমার ওই গ্লাস জলটা তোমার দারুণ লাগবে। তোমার ওই গ্লাসের জল থেকে প্রাপ্ত উপযোগ, যেটাকে আমরা প্রান্তিক উপযোগ বলি, পার গ্লাস যদি বলি, তাহলে সেই প্রান্তিক উপযোগ, এইবার তোমার জলের খেয়ে তৃষ্ণা মেটেনি, তুমি আরো এক গ্লাস জল খেলে, অলরেডি এক গ্লাস জল খাওয়ায় তোমার তৃষ্ণা কিছুটা মিটেছে, ফলে প্রথম গ্লাস পাওয়ার প্রতি তোমার যে আকাঙ্ক্ষা ছিল, দ্বিতীয় গ্লাস জলের প্রতি তোমার এই আকাঙ্ক্ষা বা তীব্রতাটা কিন্তু আর থাকবে না ততটা। ফলে দ্বিতীয় গ্লাসের জলটা খাবে, তখন দ্বিতীয় গ্লাস থেকে যে প্রান্তিক উপযোগ পাবে সেটা কম হবে। আবার তারপরেও যদি আমি ধরি যে প্রচন্ড তৃষ্ণার্ত ছিল, তুমি তৃতীয় গ্লাস জলও খেতে পারবে। তৃতীয় গ্লাস জল যখন দেয়া হচ্ছে, তখন কিন্তু তোমার তৃষ্ণার অনেকটা নিবৃত্তি ঘটে গেছে, ফলে তুমি কিন্তু তৃতীয় গ্লাস থেকে আরো কম উপযোগিতা পাবে। ফলে আমরা একটা নির্দিষ্ট সময়ে একটা দ্রব্যেরই বিভিন্ন একক যখন ক্রমাগত ভোগ করতে থাকবো, তখন আমরা দেখব এই বিভিন্ন একক থেকে প্রান্তিক উপযোগ ক্রমশ কমে। এটা একটা যুক্তি। আরো একটা যুক্তি বলা হয় যে কেন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাজ করে। যখন আমি এক একক ভোগ করছি, ধরো ভোগ বলতে আমি তো শুধু খাওয়ার ক্ষেত্রে বলছি না, আমরা যে কোনো কাজে ব্যবহার করার ক্ষেত্রেও বলতে পারি। ভোক্তা সেই দ্রব্যটা যখন কোন এক একক পাচ্ছে, সে যে কাজে ইউজ করছে, দ্বিতীয় এককটা পেলে প্রথমটা অত্যন্ত প্রয়োজনীয় কাজে ব্যবহার করবে, দ্বিতীয়টা তুলনামূলক কম অপ্রয়োজনীয়, তৃতীয়টা আরো কম অপ্রয়োজনীয়। ফলে প্রথম একক থেকে যে তৃপ্তি বা উপযোগ ছিল, দ্বিতীয়টা থেকে একটু হলেও কম, তৃতীয় হলে আরো কম। তাহলে এই যুক্তিগুলোর পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি বা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকরী হয়। এখন আমরা আলোচনা করব যে এই তত্ত্বের লিমিটেশন বা সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতা আলোচনা করার আগে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলে নিই, সেটা হলো যে ক্রেতা ভারসাম্য, কনজিউমার্স ইকুইলিব্রিয়াম কোথায় হবে। ক্রেতা কার্ডিনাল ইউটিলিটি অনুযায়ী যেখানে কোনো দ্রব্যের দাম আর প্রান্তিক উপযোগ এ দুটো সমান হবে, সেটাই হবে ক্রেতার ভারসাম্য। একটা দ্রব্যের ক্ষেত্রে ধরো কোনো একটা দ্রব্য ক্রেতা এক্স দ্রব্য ভোগ করছে যার দাম পি এক্স, আর ওই দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ যখন এই পি এক্স এর সাথে সমান হবে, তখন আমরা বলতে পারি যে ক্রেতার
ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম হয়েছে। এবার বলবে কেন এরকম হয়? ক্রেতার লক্ষ্য হচ্ছে ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন। যে কোনো ক্রেতা বা ভোগকারী সে চাইবে তার উপযোগিতা সর্বোচ্চ করার জন্য। তাহলে যেখানে তার উপযোগিতা সর্বোচ্চ হবে সেটা কোন জায়গায়? আমরা যদি দেখি বাজারে দ্রব্যটার দাম যা, তার থেকে সে প্রান্তিক উপযোগ বেশি পাচ্ছে। ধরো প্রাইস ইজ লেস দ্যান মার্জিনাল ইউটিলিটি। দ্রব্যের দাম 10 টাকা দিয়ে একটা দ্রব্য কিনছে, আর ওই দ্রব্য থেকে সে অর্থের মাধ্যমে, যদি আমি বলি ধরো এই পেনটার কথা, এই পেনটা বাজারে দাম 10 টাকা, আমি এই পেনটা কিনে ব্যবহার করে উপযোগিতা পাচ্ছি 15 টাকা। তাহলে মার্জিনাল ইউটিলিটি ফ্রম দিস পেন ইজ 15 রুপিস। ওকে, তাহলে আমার লাভ হচ্ছে। তাহলে আমি কি করব? আমি বেশি তৃপ্তি পাচ্ছি। আমার লক্ষ্য তো উপযোগিতা সর্বাধিক করা, ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন। তাহলে আমি আরো বেশি কিনবো। তার মানে আমি যখন প্রাইস মার্জিনাল ইউটিলিটি বা দাম প্রান্তিক উপযোগের চেয়ে কম, তখন আমি আরো বেশি কিনবো, কোয়ান্টিটি বেশি কিনবো। যেই বেশি কিনবো, আমরা কি জানি যে যত বেশি ভোগ করব তত কি হবে? প্রান্তিক উপযোগ কমে যাবে। ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি বা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে এইমাত্র আমরা কি বললাম? যে ভোগ ক্রমাগত বাড়লে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। তাহলে যেই আমি ভোগ বাড়াবো তখন প্রান্তিক উপযোগ এটা হ্রাস পেতে থাকবে। তাহলে যখন দাম প্রান্তিক উপযোগের চেয়ে কম, তখন প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকবে। ক্রেতা ভোগ বাড়াবে, প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকবে, হ্রাস পেতে 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 যতক্ষণ পর্যন্ত এই দামটা প্রান্তিক উপযোগের থেকে কম থাকবে, ততক্ষণ এই ঘটনাটা চলতেই থাকবে। এবং যে মুহূর্তে দাম আর প্রান্তিক উপযোগ সমান হয়ে যাবে, অর্থাৎ যে মুহূর্তে দাম আর এই প্রান্তিক উপযোগ 15 টাকা থেকে কমতে কমতে 10 টাকায় এসে যাবে, তখন ক্রেতা ভারসাম্যে পৌঁছাবে। এখন তোমরা বলতে পারো যে আচ্ছা, যদি আরো প্রান্তিক উপযোগ কমে যায় তাহলে কি ঘটবে? অর্থাৎ যেখানে দামটা এবার বেশি হয়ে গেছে, দাম প্রান্তিক উপযোগের থেকে বেশি, তাহলে কি ঘটবে? প্রান্তিক উপযোগ দাম 10 টাকা আছে আর প্রান্তিক উপযোগ ধরো 8 টাকা। এই সিচুয়েশনটা ভাবো, তাহলে ক্রেতার এখানে লাভ হবে? ক্রেতা যে দাম দিচ্ছে প্রান্তিক উপযোগ তার থেকে কম পাচ্ছে, তাহলে ক্রেতার ক্ষতি হবে। ক্রেতা তাহলে আর এই জায়গায় থাকবে না। ক্রেতা তখন কি করবে? ক্রেতা তখন চাহিদা কমিয়ে দেবে, ভোগ কমিয়ে দেবে। আচ্ছা, যদি ভোগ বাড়ালে প্রান্তিক উপযোগ কমে যায়, তাহলে ক্রেতা ভোগ কমালে প্রান্তিক উপযোগ বেড়ে যাবে। তখন প্রান্তিক উপযোগে 8 টাকাটা বাড়বে, বাড়তে বাড়তে 9 টাকা, আরো বাড়তে বাড়তে যখন 10 টাকায় চলে আসবে, তখন দেখো তো দাম আর প্রান্তিক উপযোগ সমান। তাহলে আলটিমেটলি দাম প্রান্তিক উপযোগের থেকে কম থাকতে পারে না, দাম প্রান্তিক উপযোগের থেকে বেশি থাকতে পারে না। একমাত্র অবস্থা যেখানে দাম আর প্রান্তিক উপযোগ সমান হয়, এটাই হচ্ছে ক্রেতার ভারসাম্য। আমি যদি এটাকে রেখাচিত্রের সাহায্যে দেখাই, দেখো রেখাচিত্রে যদি আমি দেখাই, আমি রেখাচিত্রে এক্স অক্ষ বরাবর ভোগের পরিমাণ, ওয়াই অক্ষ বরাবর আমি প্রান্তিক উপযোগটা পরিমাপ করছি আর দামটা পরিমাপ করছি। আমরা অলরেডি জানি যে প্রান্তিক উপযোগ রেখা ক্রমহ্রাসমান, একটু আগেই আলোচনা করেছি। এমইউ রেখাটা এরকম হয়। আর দাম রেখাটা কিরকম হয়? দাম রেখাটা, দাম তো স্থির, ওই যে পি যেমন 10 টাকা বললাম, 1-এও 10, 2-এও 10, 3-এও 10, এই জন্য এই রেখাটাকে আমি অনুভূমিক অক্ষের সাথে সমান্তরাল টানলাম। কেন? কারণ দামটা স্থির। তাহলে ক্রেতা কোন জায়গায় ভারসাম্যে পৌঁছাবে? যেখানে দাম আর প্রান্তিক উপযোগ সমান। এই পয়েন্টটাকে যদি আমি E0 বলি, তাহলে এই E0 অর্থাৎ ভোগ করছে Q0, এইটাই হচ্ছে ক্রেতার ভারসাম্য ক্রয়ের পরিমাণ, আর এটাই হচ্ছে ভারসাম্য বিন্দু। এইটাকে আমরা বলতে পারি ভারসাম্য বিন্দু বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ওকে, আর এইটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম
কনজামশন অফ দ্য কনজিউমার, ক্রেতার ভারসাম্য ক্রয়ের পরিমাণ। এবার আমি যদি রেখাচিত্র দিয়ে দেখাই যে ক্রেতা বেশি, ধরো এর থেকে যদি কম ভোগ করে, Q1 ভোগ করে, তাহলে কি ঘটবে? আর ক্রেতা যদি এই ভারসাম্যের চেয়ে বেশি Q2 ভোগ করে, তাহলেই বা কি ঘটবে? আমরা দুটো কেস দেখলেই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবো যে Q1 যখন, তখন ক্রেতা দাম দিচ্ছে কতটা, দেখো ছবি অনুযায়ী এইটুকু দাম, আর ক্রেতা প্রান্তিক উপযোগ পাচ্ছে কত ওই দ্রব্য থেকে, প্রান্তিক উপযোগ পাচ্ছে এতটা। তাহলে ক্রেতা, আমি যদি এই পয়েন্টটার নাম দিই এ Q1 প্রান্তিক উপযোগ, কিন্তু দাম হচ্ছে BQ1। দেখো এ বি পরিমাণ ক্রেতার উদ্বৃত্ত বা সারপ্লাস, লাভ হচ্ছে ওই যে আমি যে উদাহরণটা দিয়েছিলাম 10 টাকা দাম, এইটা হচ্ছে 10 টাকা, আর প্রান্তিক উপযোগ বলেছিলাম 15 টাকা, এইটা হচ্ছে 15 টাকা। তার মানে এখানে কি 5 টাকা উদ্বৃত্ত হয়ে গেল। তাহলে এই উদ্বৃত্তের জন্য ক্রেতা আরো বেশি ক্রয় করবে, আরো বেশি ক্রয় করতে থাকবে, ক্রয় করতেই থাকবে। যতক্ষণ এই যে উদ্বৃত্ত আছে, এই ততক্ষণ ক্রেতা ক্রয় করতেই থাকবে। আর এইখানে এসে দেখো তার উদ্বৃত্ত আছে নেই, ফলে ক্রেতা এখানে থেমে যাবে। তাহলে Q1 এ বা এই যে চিত্র অনুযায়ী দেখছি, যদি ভারসাম্য ক্রয়ের থেকে কম ক্রয় করে, তাহলে ক্রেতার ভোগ বাড়তে 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 একেবারে ভারসাম্যে এসে থেমে যাবে। আবার যদি উল্টো ঘটে, ক্রেতা যদি ভারসাম্যের চেয়ে বেশি Q2 করে, তাহলে এখানে দেখো এটাকে নাম দিচ্ছি ধরো সি, প্রান্তিক উপযোগ পাচ্ছে সি, আর দাম, এইটাকে আমি যদি ডি বলি, তাহলে দাম হচ্ছে DQ2 আর প্রান্তিক উপযোগ CQ2। তাহলে এখানে এইটুকু লস হয়ে গেল না? অর্থাৎ আমি সেই উদাহরণটার কথা বলছি যেখানে আমি দাম ধরেছিলাম 10 টাকা আর প্রান্তিক উপযোগ তোমাদের দেখালাম 8 টাকা। তাহলে দেখো 2 টাকা ক্ষতি, তাহলে ক্রেতা কি করবে? নিশ্চয়ই ক্ষতি সহ্য করবে না, তখন সে ভোগ কমাবে, ভোগ কমাতে থাকবে। কতক্ষণ কমাবে? যতক্ষণ না এই যে লস বা ক্ষতি হয়ে যাচ্ছিল সেই ক্ষতিটা মেকআপ হয়। তাহলে একমাত্র এই জায়গাতে এলে এইখানে ক্রেতার দাম আর প্রান্তিক উপযোগ সমান হচ্ছে, এটাকেই ক্রেতার ভারসাম্য বিন্দু বলা হবে, এবং সংশ্লিষ্ট ভোগের পরিমাণ এটাই হবে ক্রেতার ভারসাম্য ক্রয়ের পরিমাণ। এই ছিল সামগ্রিকভাবে আমাদের কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ বা পরিমাণবাচক উপযোগ তত্ত্বের ধারণা। এইবার আমরা যে প্রসঙ্গে আমরা এটা বলছিলাম যে দেখো এই তত্ত্বেরও কিন্তু কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা আছে, অসংখ্য ত্রুটি আছে। যেমন প্রথম কথাই তো আমরা বলেছিলাম যে ইউটিলিটি ইজ মেজারেবল, উপযোগ পরিমাপ করা যায়, উপযোগকে আমরা 1 বা 2 বা 3 এরকম সংখ্যা দ্বারা পরিমাপ করতে পারি, বলিনি? অনুমান, সেই অনুমানটা কি বাস্তবসম্মত? প্র্যাকটিক্যালি সেটা ঠিক না। তার মানে ইউটিলিটি নট মেজারেবল ইন রিয়েল লাইফ। একটা পেন আমাকে যে পরিমাণ তৃপ্তি দেবে, এই পেনটা তোমাকে কি একই পরিমাণ তৃপ্তি দেবে? একটা চকলেট ভোগ করলে আমি যে পরিমাণ তৃপ্তি পাবো, ওই একই চকলেট তোমাকে কি সেম পরিমাণ তৃপ্তি দেবে? বিভিন্ন জনের রুচি পছন্দ আলাদা। ফলে এই যে ইউটিলিটি ইজ মেজারেবল ইন আ সাবজেক্ট ইউনিটস লাইক ইউটিলস, উপযোগিতাকে আমরা নির্দিষ্ট সংখ্যা দ্বারা যে পরিমাপ করবো কথাটা বলছি, এই কথাটাই বাস্তবসম্মত নয়। দ্বিতীয়ত হচ্ছে টু মেনি অ্যাজাম্পশনস, অসংখ্য অনুমান ধরে নেওয়া হয়েছে, এটা 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 হলে তবে এই তত্ত্বটা কার্যকরী হবে। যেমন বলা হয়েছে এই তত্ত্বে অর্থের প্রান্তিক উপযোগিতা স্থির, বাস্তবে সেটাও সম্ভব না। এই তত্ত্বে ধরে নেওয়া হয়েছে ক্রেতা, এই যে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, এটা ক্রেতা তার অন্তর্দৃষ্টি থেকে বুঝতে পারবে যে আমি বেশি ভোগ করছি, আমার প্রান্তিক উপযোগ কমছে। তাহলে এরকম অসংখ্য বলা যেতে পারে অনুমানের উপর বেস করে এই থিওরিটা তৈরি। এটাই হচ্ছে এই তত্ত্ব, কার্ডিনাল অ্যাপ্রোচ বা বলতে পারি আমরা পরিমাণবাচক তত্ত্বের মূল ত্রুটি বা সীমাবদ্ধতা। এইবারে আমাদের এই যে টপিক আছে তোমাদের, দেখো ইউনিট 2C এ ক্রেতার আচরণ তত্ত্বে আমরা দুটো অংশ বলেছিলাম, একটা কার্ডিনাল,
কার্ডিনাল আলোচনার পরে এইবার আমরা আসব যে অর্ডিনাল অ্যাপ্রোচ। অর্ডিনাল অ্যাপ্রোচ কি বলছে? অর্ডিনাল অ্যাপ্রোচ বলছে যে অর্ডিনাল ইউটিলিটি থিওরি, এই থিওরিটা মূলত হিগস এবং অ্যালেন প্রদান করেন। তারা বলেন উপযোগিতা নির্দিষ্ট একক দ্বারা পরিমাপযোগ্য নয়, অর্থাৎ ইউটিলিটিকে আমরা মেজার করতে পারি না, নট মেজার্ড। কিন্তু আমরা বিভিন্ন দ্রব্য, যখন আমরা ক্রেতা ভোগকারী বিভিন্ন দ্রব্য ভোগ করছে, তখন বিভিন্ন দ্রব্যকে তার প্রাপ্ত উপযোগিতা অনুযায়ী ক্রম অনুযায়ী সাজাতে পারে। যেমন ধরো আমি বলছি, আমাকে একটা কমলা লেবু দিল, একটা ক্যাডবেরি দিল, আর একটা রসগোল্লা দিল। তাহলে আমি উপযোগিতা অনুযায়ী কমলা আমার প্রথম, বা ক্যাডবেরি দ্বিতীয়, বা রসগোল্লা তৃতীয়, বা কারোর ক্ষেত্রে ক্যাডবেরি প্রথম, রসগোল্লা দ্বিতীয়, বা কমলালেবু তৃতীয়। অর্থাৎ আমরা আমাদের পছন্দ ক্রম অনুযায়ী সাজাতে পারি, অ্যাকর্ডিং টু অর্ডার। এই জন্যে যেহেতু উপযোগিতাকে হিগস, অ্যালেন প্রমুখরা বললেন যে উপযোগিতাকে ক্রম অনুযায়ী সাজানো যায়, অর্ডার অনুযায়ী সাজানো যায়, এই জন্য এটাকে আমরা বলছি অর্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ বা অর্ডিনাল ইউটিলিটি থিওরি। তাহলে এই থিওরি অনেকটা প্র্যাকটিক্যাল, কারণ আমরা জানি যে আমরা যখন দ্রব্য বিভিন্ন ভোগ করি, তখন সেই দ্রব্যগুলোর থেকে প্রাপ্ত উপযোগিতা যে বিভিন্ন দ্রব্য, তাদের র্যাঙ্ক অনুযায়ী, ক্রম অনুযায়ী বা অর্ডার অনুযায়ী আমরা কিন্তু পছন্দের ক্রমটা সাজাতে পারি। সেই জন্য এই তত্ত্বটাকে আমরা কম্পারেটিভলি বলতে পারি যে অনেক বাস্তবসম্মত। এবারে দেখো, এই তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইনডিফারেন্স কার্ভ বা নিরপেক্ষ রেখা। নাম থেকেই বুঝতে পারছো নিরপেক্ষ, অর্থাৎ কোনো রকম পক্ষপাতিত্ব নেই। ধরো ক্রেতা দুটো দ্রব্য ভোগ করছে, যেমন আমি যদি বোঝার সুবিধার্থে বলি, ক্রেতা এক্স দ্রব্য আর ওয়াই দ্রব্য, এই যে দুটো দ্রব্য ক্রেতা ভোগ করছে, এই দুটো দ্রব্যের এমন অসংখ্য কম্বিনেশন বা এমন অসংখ্য সমন্বয় সে পেতে পারে, যে সমন্বয়গুলো তাকে একই রকম উপযোগিতা দিচ্ছে। মানে ধরো আমাকে তিনটে প্লেটে দু রকমের খাবার দেয়া আছে, কোনোটায় একটা বেশি অন্যটা কম, আর একটাই উল্টোটা। এবার এই দুটো যদি আমি প্লেট ধরি, বা তৃতীয়টাতে আরবার একটু অন্য কম্বিনেশনে, কিন্তু তিনটে খেলেই আমি, এই তিনটে প্লেটের দ্রব্য ভোগ করলেই আমি একই পরিমাণ উপযোগিতা পাবো। যদি এরকম হয়, তাহলে ওই তিনটে আমাকে সমান উপযোগিতা প্রদান করছে। তা আমি তিনটের জায়গায় দুটো বস্তু নিয়ে বলি, ধরো এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য। ক্রেতা যে কোনো একজন ক্রেতা 5টা এক্স আর ধরো 8টা ওয়াই ভোগ করলে যে তৃপ্তি পায়, সে 4টে এক্স আর 10টা ওয়াই ভোগ করলেও ধরো একই তৃপ্তি পায়। বা সে হয়তো 3টে এক্স আর 11টা ওয়াই ভোগ করলেও একই তৃপ্তি পায়। অর্থাৎ আমরা এখানে একটা কম্বিনেশন বা একটা সমন্বয় পাচ্ছি, যে সমন্বয়টা, এটা ধরো যদি আমি বলি যে কম্বিনেশন 1, এটা একটা কম্বিনেশন পেয়েছি, এই কম্বিনেশনটা হচ্ছে ধরো 2, আর এই একটা কম্বিনেশন পেয়েছি, এই কম্বিনেশনটাকে ধরো 3। তাহলে ক্রেতার কাছে তিনটেই, যে বললাম তিনটে প্লেট, দুটো দ্রব্য, একটাই 5টা আর 8টা দেওয়া হয়েছে, আর একটা প্লেটে 4টে আর 10টা দেওয়া হয়েছে, আর একটা প্লেটে 3টে আর 11টা দেওয়া হয়েছে। ক্রেতা এই তিনটে বললে যে 1, 2, 3, এই তিনটে প্লেটের মধ্যে তুমি কোনটা পছন্দ করবে। যদি কোনোটা বেশি উপযোগিতা দেয়, তাহলে সে সেটা পছন্দ করতো। কিন্তু এখানে ক্রেতার যদি দেখা যায় ক্রেতা ওই তিনটে দ্রব্য থেকেই একই উপযোগিতা পাচ্ছে, তাহলে এই যে কম্বিনেশনগুলোকে যখন আমরা রেখাচিত্রে
বসাবো, ধরো এক্স দ্রব্যটাকে অনুভূমিক অক্ষে, ওয়াই দ্রব্যটাকে উল্লম্ব অক্ষে বসাবো, তাহলে 5, 8 একটা বিন্দু, 5, 8 যদি আমরা 5, 8 যদি একটা বিন্দু এক্স অক্ষ বরাবর, এক্স কমছে, তাহলে 5 আর 8 একটা বিন্দু, তারপরে হচ্ছে 4 আর 10 একটা বিন্দু, তারপরে হচ্ছে 3 আর 11 একটা বিন্দু। তাহলে এই যে এরকম বিন্দুগুলো পাবো, এই বিন্দুগুলো যোগ করে আমরা একটা রেখা পাবো, যে রেখাটার উপর প্রতিটা বিন্দু, ধরো এই একটা বিন্দু এ, এই একটা বিন্দু বি, এই একটা বিন্দু সি, এই রেখার উপর এ বিন্দু বোঝাচ্ছে কি, এ বিন্দুটা বোঝাচ্ছে ক্রেতা এতটা এক্স দ্রব্য আর এতটা ওয়াই দ্রব্য ভোগ করছে এবং তার জন্য সে যা তৃপ্তি পাচ্ছে, বি বিন্দুতে থাকার অর্থ সে x2 আর y2 দ্রব্য ভোগ করছে, তাহলে যা তৃপ্তি পাচ্ছে। সি বিন্দুতে থাকার অর্থ ক্রেতা এক্স দ্রব্য x3 আর y দ্রব্য y3 ভোগ করলে যে তৃপ্তি পাচ্ছে। এই যে বিন্দুগুলো বা কম্বিনেশনগুলো, এই যে কম্বিনেশনগুলো যোগ করে যে বি সি, এটা এই যে বিন্দুগুলো এ বি সি, এরকম অসংখ্য বিন্দু আছে। এই সম উপযোগিতা বা একই উপযোগিতা প্রদানকারী এরকম দুটো দ্রব্যের অসংখ্য সমন্বয় রেখাচিত্রে যদি আমরা প্লট করি, তাহলে যে রেখাটা পাচ্ছি এই রেখাটাকেই আমরা বলছি নিরপেক্ষ রেখা বা ইনডিফারেন্স কার্ভ। আইসি মানে ইনডিফারেন্স কার্ভ। তার কারণ ক্রেতা এ দ্রব্য এবং বি দ্রব্য বা সি দ্রব্য, এরকম এই রেখার উপর প্রতিটা দ্রব্যে ক্রেতার কোনো দ্রব্যের প্রতি পক্ষপাতিত্ব নেই, ক্রেতা প্রতিটা দ্রব্য থেকে সমান উপযোগিতা পাচ্ছে। তাহলে আমরা যদি এবার আসি যে হোয়াট ইজ ইনডিফারেন্স কার্ভ বা নিরপেক্ষ রেখা কি, তাহলে কি বলবো, যে ক্রেতা দুটো দ্রব্যের যে বিভিন্ন সমন্বয় থেকে একই পরিমাণ উপযোগিতা পায়, সেই সমন্বয়গুলোকে, সেই সমন্বয়ের সঞ্চার পথ বা সেই সমন্বয়গুলোকে রেখাচিত্রে উপস্থাপন করলে আমরা যে রেখা পাচ্ছি তাকেই বলছি ইনডিফারেন্স কার্ভ বা নিরপেক্ষ রেখা। এখন এই নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যটা কি, আমরা সেই বিষয়টা দেখব। প্রপার্টিজ অফ ইনডিফারেন্স কার্ভ। নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য মূলত 4টে। আমরা যদি একটা নিরপেক্ষ রেখা ড্র করি তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর আমরা দ্রব্য দুটোর পরিমাণ পরিমাপ করেছি। নিরপেক্ষ রেখা আমার আইসি। এই নিরপেক্ষ রেখার উপর তাকিয়ে দেখো যে ক্রেতা যদি এ বিন্দুতে থাকে তাহলে ক্রেতা ওয়াই দ্রব্য আর এক্স দ্রব্য কতটা ভোগ করছে। এখন ক্রেতা যদি ডান দিকে সরে যায়, অর্থাৎ ক্রেতা যদি আরো বেশি এক্স দ্রব্য ভোগ করতে চায়, তাহলে তাকে কি হচ্ছে, ওয়াই দ্রব্য ভোগটা কমাতে হচ্ছে। কতটা কমাতে হলো, y1 থেকে y2, অর্থাৎ এক্স দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি করলে ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ হ্রাস করতে হচ্ছে। অ্যাজ উই ইনক্রিজ দ্য কনজাম্পশন অফ এক্স commodity, consumption of y diminishes or decreases. It means the slope of the indifference curve downward, এবং এটা কিন্তু কনভেক্স টু দা অরিজিন। এই অরিজিনের দিক থেকে দেখলে এটা মূল বিন্দুর দিকে উত্তল হয়, অর্থাৎ এর স্লোপ বা ঢাল ঋণাত্মক হবে, এটা মূল বিন্দুর দিকে উত্তল হবে। এবং শুধু তাই নয়, দেখো যদি আমরা দুটো নিরপেক্ষ রেখা ড্র করি, এটাকে যদি আমরা এক্স অক্ষ নিই,
এখানে আমরা ওয়াই দ্রব্য আর এখানে এক্স দ্রব্য পরিমাপ করছি। নিরপেক্ষ রেখা নর্মালি অসংখ্য নিরপেক্ষ রেখা আমরা আঁকতে পারি, যাদেরকে আমরা এইভাবে বলতে পারি বিভিন্ন উপযোগিতা স্তর। তাহলে এই যে IC1, IC2, IC3 অসংখ্য নিরপেক্ষ রেখাগুলো আমরা দেখছি, এই নিরপেক্ষ রেখাগুলো কিন্তু এক একটা ক্রেতার পছন্দের ক্রমকে নির্দেশ করছে, এবং অসংখ্য নিরপেক্ষ রেখা সম্বলিত চিত্রটাকে আমরা বলি ইনডিফারেন্স ম্যাপ বা নিরপেক্ষ মানচিত্র। এখন এই নিরপেক্ষ রেখাগুলো আমি যখন এঁকেছি, তোমরা খেয়াল করে দেখো, একটাও কিন্তু আরেকটার সাথে আমি ছেদ করাইনি। যদি আমি ছেদ করাই তাহলে কি ঘটবে, দেখি তো ছেদ করালে কি ঘটে। ধরো আমরা একটা নিরপেক্ষ রেখা আঁকছি IC1, আর একটা নিরপেক্ষ রেখা আঁকলাম IC2। দেখো IC1 এবং IC2 দুটো পরস্পরকে ছেদ করেছে। ছেদ করেছে কোন পয়েন্টে? এই পয়েন্টের নাম দিলাম ধরো A। আর একটা পয়েন্ট আমরা পাওয়ার জন্য এখানে x1, এইটার নাম দিচ্ছি B আর এটার নাম দিচ্ছি C। তাহলে দুটো নিরপেক্ষ রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে কি ঘটবে? ক্রেতার A বিন্দু আর B বিন্দু কোন নিরপেক্ষ রেখায় আছে বলো? IC1। আর তার মানে ক্রেতা A বিন্দু থেকে যে উপযোগিতা পাবে, B বিন্দু থেকেও সেম উপযোগিতা পাবে, অর্থাৎ A এবং B বিন্দু ক্রেতাকে সমান উপযোগিতা দিচ্ছে। এবার উল্টো দিকে দেখো, A আর C লাইজ অন হুইচ ইনডিফারেন্স কার্ভ? A বিন্দু এবং C বিন্দু দুটোই IC2 নিরপেক্ষ রেখার উপর আছে। তার মানে একই নিরপেক্ষ রেখার উপর অবস্থিত বিন্দু মানে কি? সমান উপযোগিতা। তার মানে ইউটিলিটি অ্যাট পয়েন্ট A obviously equal to the utility at point C। তাহলে দেখো এই যে দুটো বিষয় দেখছি, A বিন্দুতে উপযোগিতা, B বিন্দুতে উপযোগিতা সমান, আবার A বিন্দুতে উপযোগিতা, C বিন্দুতে উপযোগিতা সমান। তাহলে আমি এই দুটো থেকে বলতে পারি কি যে B বিন্দু আর C বিন্দুতে উপযোগিতা সমান, এটা বলা যায় অবভিয়াসলি। এখন ছবিতে দেখো তো, B বিন্দু মানে ক্রেতা x1 y1 ভোগ করছে, আর C বিন্দুতে ক্রেতা কম y ভোগ করছে। তাহলে x দুটো পয়েন্টে একই পরিমাণ ভোগ করছে, কিন্তু B পয়েন্টে yটা বেশি ভোগ করছে। তাহলে B পয়েন্টের উপযোগিতা বেশি হবে না? তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম, চিত্র অনুযায়ী আমি কি বলতে পারি যে ইউটিলিটি obtained from point B এইটা obviously greater than utility obtained at point C। তাহলে আমি একবার থিওরিটিক্যালি এখান থেকে দেখো নিউমেরিক্যালি পেয়ে গেলাম যে B আর C বিন্দুতে উপযোগিতা সমান, আবার ডায়াগ্রামেটিক্যালি আমি দেখছি সেই ছবি থেকেই যে B বিন্দুতে উপযোগিতা C বিন্দুর থেকে বেশি। তার মানে আমরা একটা বিতর্কিত বা কন্ট্রাডিক্টরি রেজাল্ট পেলাম। কেন? এই কন্ট্রাডিকশনের পেছনে আর কিছুই না, আমরা একটা বেসিক জিনিস ভুল করলাম, সেটা হচ্ছে দুটো নিরপেক্ষ রেখাকে ছেদ করালাম। তাহলে নেক্সট যে ফিচার্স, ডু নট ইন্টারসেক্ট। Two IC cannot intersect each other or touch each other। দুটো নিরপেক্ষ রেখা কখনোই পরস্পরকে ছেদ বা স্পর্শ করবে না। আর লাস্ট যে ফিচার্সটা এখানে বলা দরকার সেটা হলো হায়ার ইনডিফারেন্স কার্ভ ইল্ডস হায়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশন। অর্থাৎ নিরপেক্ষ রেখা যত উচ্চতর হবে, নিরপেক্ষ রেখা যত উচ্চতর হবে তত ইনডিফারেন্স স্যাটিসফ্যাকশন লেভেল বা উপযোগিতা স্তর বেশি হবে। অর্থাৎ IC1 এর থেকে IC2 উপরে আছে, অর্থাৎ উপযোগিতা স্তর IC1 এর থেকে IC2 বেশি হবে। তাহলে এই হচ্ছে ফিচার্স অর প্রপার্টিজ অফ ইনডিফারেন্স কার্ভ। নিরপেক্ষ রেখা কি, নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য বুঝলে, এইবার আমরা আরেকটা নতুন জিনিসে আসবো, সেটা হলো এই তত্ত্বের বাজেট রেখা। হোয়াট ইজ বাজেট লাইন? ক্রেতা তো চাই তার উপযোগিতা সর্বোচ্চ করতে এবং তার জন্য যত সম্ভব বেশি বিভিন্ন দ্রব্য ভোগ করবে, তাই তো? তা এই দ্রব্য ভোগের ক্ষেত্রে ক্রেতার ইনকাম বা আয় কনস্ট্যান্ট, কনস্ট্রেন্ট রয়েছে, নির্দিষ্ট আয়, এবং
দ্রব্য যে দুটো দ্রব্য ভোগ করছে তার সেই দুটো দ্রব্যের প্রাইস বা দামও স্থির, তাহলে ক্রেতা ওই নির্দিষ্ট আয় দিয়ে দুটো দ্রব্যের বিভিন্ন কম্বিনেশন কিনতে পারবে। ধরো আমি যে উদাহরণ দিয়ে যদি একটা দেখায়, ক্রেতা এক্স দ্রব্য আর ওয়াই দ্রব্য ভোগ করছে। ক্রেতার কাছে আছে ইনকাম এম 100 টাকা, দুটো দ্রব্য এক্স দ্রব্য তার দাম 5 টাকা, ওয়াই দ্রব্যের দাম PY সেটা হচ্ছে 10 টাকা। তাহলে 100 টাকা ক্রেতার আয়, দুটো দ্রব্যের দাম 5 টাকা এবং 10 টাকা। তাহলে এই টাকা নিয়ে সে যদি বাজারে গিয়ে এক্স আর ওয়াই দ্রব্য দুটো কেনে, কি কি কিনতে পারবে? সে যদি একটাও এক্স না কেনে, 0 এক্স কেনে, তাহলে ওয়াই কিনতে পারবে, দেখো 10 টাকা করে ওয়াই কিনতে পারবে 10টা। সে যদি এক্স দুটো কেনে, তাহলে ওয়াই কিনতে পারবে 9টা। সে যদি 4টে এক্স কেনে, তাহলে ওয়াই কিনতে পারবে 8টা। আমরা কিন্তু ধরে নিচ্ছি ক্রেতা তার আয়ের সম্পূর্ণটাই দ্রব্য দুটো ক্রয়ে ব্যয় করবে, অর্থাৎ সে বাজার থেকে ধারও করবে না, বা সে তার আয়ের কিছুটা অংশ সঞ্চয়ও করবে না, কিছুটা রেখে দিল, তাও নয়। তাহলে টোটাল ইনকাম উইল বি used for purchasing two goods x and y। তাহলে সে যদি 6টা এক্স কেনে, তার মানে সে ওয়াই কিনবে 7টা। তাহলে দেখো এখানে প্রতিটা সমন্বয়, তার কাছে কি কি সমন্বয় আমরা দেখতে পেলাম, যে একটা সমন্বয় সে 0টা এক্স 10টা ওয়াই কিনতে পারে, বা একটা সমন্বয় দেখতে পাচ্ছি 2টো এক্স 9টা ওয়াই কিনতে পারে, বা 4টে এক্স 8টা ওয়াই কিনতে পারে। বা আমরা এটাও বলতে পারি যে ধরো সে 0টা যদি ওয়াই কেনে, তাহলে এক্স কিনতে পারবে কটা? 20টা। তাহলে আমরা এরকম অসংখ্য কম্বিনেশন পাচ্ছি, যে কম্বিনেশনগুলো ক্রেতার নির্দিষ্ট আয় দিয়ে দ্রব্য দুটো ক্রয়ে ব্যয় হয়েছে। তাহলে সেই পয়েন্টগুলোকে যদি আমি গ্রাফে প্লট করি, তাহলে কি হবে? ধরো এক্স দ্রব্য ওয়াই দ্রব্যের পরিমাণ, যদি আমরা এটাকে ওয়াই দ্রব্যের পরিমাণকে ওয়াই আর এক্স দ্রব্যের পরিমাণকে স্মল এক্স যে নির্দেশ করি, তাহলে আমি এই রকম পয়েন্টগুলোকে বসালে এই রকম একটা সরল রেখা পাবো, যে সরল রেখাটা বোঝাবে ক্রেতা তার নির্দিষ্ট আয় দিয়ে দ্রব্য দুটো কি পরিমাণ কিনছে। এইটাকেই আমরা বলছি বাজেট রেখা বা বাজেট লাইন। তাহলে হোয়াট ইজ বাজেট লাইন বা বাজেট রেখা কি? ক্রেতা তার নির্দিষ্ট আয় দিয়ে দুটো দ্রব্যের যে বিভিন্ন সমন্বয় ক্রয় করছে, তার সঞ্চার পথ, সেটাই হলো বাজেট রেখা। এবং এখানে বোঝাচ্ছে ক্রেতা কোন দ্রব্য, ধরো এক্স দ্রব্য এতটা কিনলে ওয়াই দ্রব্য কতটা কিনতে পারবে, এইরকম বিভিন্ন সমন্বয় আমরা বাজেট রেখা থেকে পাচ্ছি। এখন এই বাজেট রেখার সমীকরণটা কি হবে? বাজেট রেখার সমীকরণ আমরা লিখতে পারি এইভাবে: এক্স দ্রব্যের দাম ইন্টু এক্স দ্রব্য ক্রয়ের পরিমাণ প্লাস ওয়াই দ্রব্যের দাম ইন্টু ওয়াই দ্রব্য। এইটাই হচ্ছে বাজেট রেখার সমীকরণ। তাহলে যখন এক্স এইখানে থাকার অর্থ ক্রেতা পুরোটাই এক্স দ্রব্য কিনছে, ওয়াই কিনছে না, তাহলে সেক্ষেত্রে পয়েন্টটা কি হবে? এম বাই পি এক্স। এইটা হবে এম বাই পি এক্স। আর উল্টো দিকে যখন ক্রেতা পুরোটাই ওয়াই দ্রব্য কিনছে, তখন কি হবে? এম বাই পি ওয়াই পরিমাণ। তাহলে বাজেট রেখার ঢাল কি হবে? দেখো ঋণাত্মক রেখা, তাহলে বাজেট রেখার ঢাল বা স্লোপ আমরা বলতে পারি যে মাইনাস লম্ব বাই ভূমি, কারণ ট্যান থিটা লম্ব মানে কি? এম বাই পি ওয়াই, এম বাই পি ওয়াই, আর এদিকে এম বাই পি এক্স। তার মানে এম এম কেটে গিয়ে ফাইনালি দাঁড়াবে পি এক্স বাই পি ওয়াই। অর্থাৎ বাজেট রেখার ঢাল, এই যে ঢালটা দ্রব্য দুটোর দামের অনুপাতের সাথে সমান হবে।
এখন এই বাজেট রেখা কিভাবে, বাজেট রেখা কি সরতে পারে বা কখন সরতে পারে, বাজেট রেখার শিফটিংটা আমরা ডিসকাস করব। বাজেট রেখার শিফটিংটা যদি আমরা দেখি, কোন কোন ক্ষেত্রে বাজেট রেখা শিফট করতে পারে। আমরা জানি বাজেট রেখার সমীকরণ বা ইকুয়েশন হচ্ছে PY ইন্টু Y। এইটা হচ্ছে বাজেট রেখার সমীকরণ। যদি ক্রেতার আয়, এক্স দ্রব্যের দাম, ওয়াই দ্রব্যের দাম, এই তিনটে বিষয় পরিবর্তন ঘটে, তাহলে পারে এই বাজেট রেখা শিফট করতে পারে। আমি এক এক করে কেস 1 বলছি। 1, যদি ধরো ক্রেতার আয় স্থির আছে, ওয়াই দ্রব্যের দামও স্থির আছে, এক্স দ্রব্যের দাম কমলো বা বাড়লো। প্রথমে আমি দেখি এক্স দ্রব্যের দাম কমে গেল, তাহলে কি ঘটবে? এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য, ক্রেতার বাজেট রেখা ইনিশিয়ালি AB প্রাথমিক অবস্থায়, এখন এক্স দ্রব্যের দাম কমে গেল। দাম কমলে ক্রেতা ওই দ্রব্যটা আরো বেশি পরিমাণ কিনবে, ফলে বাজেট রেখাটা দূরে সরে যাবে। আর যদি দাম কমে না গিয়ে বেড়ে যায়, অর্থাৎ আমি যদি এখানে বলি দাম বেড়ে গেল, দাম যদি বেড়ে যায়, সেক্ষেত্রে বাজেট রেখাটা কাছে আসবে, কারণ কম পরিমাণে কিনবে। তাহলে যখন দাম কমে যাবে তখন, তাহলে দাম যদি কমে, বাজেট রেখা AB থেকে AB1 দূরে চলে যাচ্ছে। আর যদি দাম বাড়ে, তাহলে বাজেট রেখা AB থেকে কাছে, অর্থাৎ AB2 হচ্ছে। তাহলে দাম যদি চেঞ্জ হয় এক্স দ্রব্যের, তাহলে কি ঘটবে আমরা দেখলাম। এবার উল্টোটা, যদি আমরা বলি যে এক্স দ্রব্যের দাম চেঞ্জ হয়নি, ওয়াই দ্রব্যের দামটা চেঞ্জ হয়েছে, আর ক্রেতার আয় চেঞ্জ হয়নি, তাহলে কি ঘটবে? বাজেট রেখা ইনিশিয়ালি AB, এখন যদি তোমার এক্স দ্রব্যের দামটা চেঞ্জ হয়নি কিন্তু ওয়াই দ্রব্যের দাম কমে গেল, তাহলে A1B, অর্থাৎ দূরে সরে যাবে। এক্স দ্রব্যের দাম কমেনি, ক্রেতার আয় কমেনি, স্থির, ওয়াই দ্রব্যের দাম কমে গেল, তাহলে বাজেট রেখা হয়ে গেল AB থেকে A1B। ক্লিয়ার? উল্টো দিকে, যদি এক্স দ্রব্যের দাম এবং ক্রেতার আয় অপরিবর্তিত অবস্থায় ওয়াই দ্রব্যের দাম বেড়ে যায়, তাহলে বাজেট রেখাটা কি হবে? তখন বাজেট রেখাটা কাছে চলে আসবে, অর্থাৎ A2B। তখন AB বাজেট রেখা হয়ে যাবে A2B। তাহলে দেখো দুটোই দেখা যাচ্ছে, দাম কমলে বাজেট রেখা, বাড়লে এক্স দ্রব্যের ক্ষেত্রে কি হবে, ওয়াই দ্রব্যের ক্ষেত্রে কি হবে। আচ্ছা, এবার আমরা দেখি, যদি এক্স ওয়াই দুটো দ্রব্যেরই দাম অপরিবর্তিত, শুধু ক্রেতার আয়টা চেঞ্জ হলো, ইনকাম অফ দ্য কনজিউমার চেঞ্জ হলো, তাহলে কি ঘটবে? তাহলে আমরা কি ঘটবে সেটা যদি একটা ছবি দিয়েই দেখাই তোমাদের। দেখো, এই উপরে ছবিটা আঁকছি। এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য, ইনিশিয়ালি বাজেট লাইন AB, যেই ক্রেতার আয় বেড়ে যাবে, ক্রেতার আয় বাড়বে, বাজেট রেখা রাইট ওয়ার্ড শিফট হবে, অর্থাৎ A1B প্যারালালি ডান দিকে স্থানান্তর ঘটবে। আবার যখন উল্টো ঘটবে, তখন বাজেট রেখাটা প্যারালালি লেফট ওয়ার্ড বা ইনওয়ার্ড শিফট করে A3 A2 B2 হবে। তাহলে কাজেই ক্রেতার আয় চেঞ্জ হলে, দ্রব্যের দুটো দাম চেঞ্জ হলে বাজেট রেখা কেমন পরিবর্তন হবে আমরা তিনটে ছবি দিয়ে দেখলাম। ফাইনালি যেটা আমরা এবার আলোচনা করব, লাস্ট টপিক আমাদের আজকের আলোচনার, সেটা হলো ক্রেতার ভারসাম্য। ক্রেতা কখন ভারসাম্যে পৌঁছাবে? ক্রেতার লক্ষ্য হচ্ছে তার উপযোগিতা সর্বাধিক করা। সুতরাং ক্রেতা
তার সর্বাধিক নিরপেক্ষ রেখায় পৌঁছানোর চেষ্টা করবে। ক্রেতার সামনে অসংখ্য নিরপেক্ষ রেখা আছে, হাইয়েস্ট পসিবল ইনডিফারেন্স কার্ভ সে অ্যাচিভ করতে চাইবে, বাট তার কনস্ট্রেন্টটা কি? বাধা হচ্ছে তার আয়, বাজেট। বাজেটের মধ্যে যেগুলো পারমিট করবে তার মধ্যেই থাকবে। তাহলে আমি যদি ডায়াগ্রামেটিক্যালি দেখি, দেখো তাহলে কি দাঁড়াবে? ক্রেতার এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য অ্যাজ ইউজুয়াল আমি নিলাম, এই হচ্ছে ক্রেতার বাজেট রেখা এ বি, এবং ক্রেতা অসংখ্য যে নিরপেক্ষ রেখাগুলো, সেই নিরপেক্ষ রেখাগুলো দেখো IC1, IC2, IC3, IC4, এরকম অসংখ্য নিরপেক্ষ রেখা IC5 থাকবে, নিরপেক্ষ মানচিত্র। কিন্তু ক্রেতার একটা নির্দিষ্ট বাজেট আছে, এই বাজেটে ক্রেতার তার বাজেট লাইনের উপরই কোনো জায়গায় থাকতে পারবে, অর্থাৎ তার বাজেট লাইনের উপর যে নিরপেক্ষ রেখাগুলো গেছে, যেমন ধরো এটা সি, এটা ডি, এটা ই বিন্দু, এটা এফ, এটা জি, অর্থাৎ ক্রেতা এই সি বিন্দুতে থাকতে পারে, ডি বিন্দুতে থাকতে পারে, ই বিন্দুতে থাকতে পারে, এফ বিন্দুতে থাকতে পারে, জি বিন্দুতে থাকতে পারে। কিন্তু ক্রেতা এই যে এর উপরে দেখো IC4 বা IC5 অ্যাচিভই করতে পারছে না, কারণ তার বাজেট তাকে পারমিট করেনি। তাহলে সে এই পয়েন্টগুলোর মধ্যে এবার কোন জায়গায় থাকবে? তার কিন্তু লক্ষ্য সর্বোচ্চ নিরপেক্ষ রেখা। যদি সে সি পয়েন্টে থাকে, তার মানে সি পয়েন্টটা কোন নিরপেক্ষ রেখা? ছবি অনুযায়ী দেখো IC1। আর সে যদি ডি পয়েন্টে থাকে, কোন নিরপেক্ষ রেখা? IC2। তাহলে IC1 আর IC2 দুটো থাকলে IC1 এর উপরে IC2 না? যত উপরে থাকে নিরপেক্ষ রেখা তত বেশি উপযোগিতার স্তর পায়। সুতরাং ক্রেতা IC1 এ থাকবে না, থাকবে কোথায়? IC2 তে। তাহলে IC2 ক্রেতা থাকবে। এইবার যদি আমরা ই পয়েন্ট দেখি, দেখো ই পয়েন্ট মানে IC3। IC3 যখন অ্যাভেলেবেল, তখন কি সে IC2 এ থাকবে? কারণ IC3 উচ্চতর, তার মানে সে IC3 তেও থাকছে না। থাকবে কোনটা? IC2 এ থাকছে না, IC3 তে থাকছে। যদি সে এফ এ যায়, এফ এ কি হবে? এফ এ দেখো, এফ মানে IC2, তাহলে IC3 পেলে IC2 তে থাকবে? থাকবে না। সে যদি জিতে যায়, জি মানে IC1 নিরপেক্ষ রেখায় অবস্থিত, তাহলে IC3 পেলে IC1 এ থাকবে? থাকবে না। তার আমরা দেখতে পাচ্ছি যে সি, ডি বা এফ, জি এইসব নয়, একমাত্র সেই পয়েন্টে থাকছে যেখানে বাজেট রেখাটা ঠিক নিরপেক্ষ রেখাকে স্পর্শ করে গেছে, অর্থাৎ ট্যানজেন্সি পয়েন্ট, স্পর্শ করেছে বাজেট রেখাটা নিরপেক্ষ রেখার। তাহলে IC ট্যানজেন্ট টু বাজেট লাইন, অর্থাৎ ভারসাম্য বিন্দু। এই বিন্দুটাকে আমরা বলছি ভারসাম্য বিন্দু বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, যেখানে বাজেট রেখাটা নিরপেক্ষ রেখার স্পর্শক হয়েছে এবং এইখানে ক্রেতা সর্বোচ্চ উপযোগিতা পেয়েছে। তাহলে এখানে ভারসাম্যের শর্ত কি? ভারসাম্যের শর্ত হচ্ছে ক্রেতা দুটো দ্রব্য বাজেট রেখার ঢাল, অর্থাৎ বাজেট রেখার ঢালকে আমরা এক্স দ্রব্য ওয়াই দ্রব্য এমইউ এক্স বাই এমইউ ওয়াই, এটা সমান এক্স দ্রব্যের দাম পি এক্স বাই পি ওয়াই। বাজেট রেখার ঢাল আর নিরপেক্ষ রেখার ঢাল থেকেই আমরা ভারসাম্যের শর্ত বলতে পারি। তাহলে ভারসাম্যের দুটো শর্ত, একটা হচ্ছে ক্রেতা সর্বোচ্চ নিরপেক্ষ রেখা অর্জন করবে যা তার বাজেট রেখাকে ছুঁয়ে বা স্পর্শ করে যাবে, অর্থাৎ ট্যানজেন্ট হবে। তাহলে ভারসাম্যের দুটো শর্ত, এক প্রান্তিক উপযোগের অনুপাত আর দাম, দ্রব্য দুটোর দামের অনুপাত সমান হবে, এবং নিরপেক্ষ রেখাগুলো মূল বিন্দুর দিকে উত্তল হবে। নিরপেক্ষ রেখা যদি নর্মাল বা অস্বাভাবিক আকৃতির হয়, সেক্ষেত্রে কিন্তু এই তত্ত্বটা কার্যকরী হবে না, বা এই ভারসাম্যটা তখন আমরা ব্যাখ্যা করতে পারবো না। এটাই হচ্ছে ওভারঅল আমাদের অর্ডিনাল অ্যাপ্রোচ
এইখানে শুধু একটা জিনিস তোমরা আলোচনা করা হয়নি, যেটা হলো যে ক্রেতা যখন কোনো দ্রব্যের ভোগ বাড়ায়, ধরো এই IC1 নিরপেক্ষ রেখা, ক্রেতা এ পয়েন্ট থেকে যখন বি পয়েন্টে গেল, এক্স দ্রব্যের ভোগ বাড়ালো, তার ফলে তাকে ওয়াই দ্রব্যের ভোগ কমাতে হলো। এই এক্স দ্রব্যের ভোগ বা কোনো একটা দ্রব্যের ভোগ 1 একক বাড়াতে চাইলে ক্রেতাকে অন্য দ্রব্য যতটা পরিমাণ ছাড়তে হয় সেটাকে আমরা বলি মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বা MRS, প্রান্তিক পরিবর্ততার হার। এই প্রান্তিক পরিবর্ততার হার হয় দ্রব্য দুটোর প্রান্তিক উপযোগের অনুপাতের সাথে সমান। যে কারণে ভারসাম্যের শর্ত যখন আমি বলছি যে ঢালটা দিয়ে, তখন কিন্তু আমরা এই MUX বাই MUI বলেছি, মানে MRS, স্লোপ অফ ইনডিফারেন্স কার্ভ। আশা করছি যে কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ বা অর্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ আমাদের এখানে যে থিওরিটা ছিল সেই থিওরি থেকে তোমরা বুঝতে পেরেছো। এবার এই থিওরি থেকে কেমন প্রশ্ন আসতে পারে, MCQ, যেমন ইউটিলিটি কার্ডিনাল থিওরিটি কিভাবে পরিমাপ করা হয়, র্যাঙ্ক না ইউটিল না মানি, এরকম কিছু স্যাম্পল এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাচ্ছি বা তোমরা সব বইগুলোতে পাবে। আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা উপযোগ তত্ত্ব, যা মূলত দুটো ভাগে ভাগ করা হয়, একটা কার্ডিনাল অ্যাপ্রোচ, একটা অর্ডিনাল অ্যাপ্রোচ, এই দুটো অ্যাপ্রোচে ক্রেতার ভারসাম্য, বাজেট রেখা, নিরপেক্ষ রেখা, প্রমোশন, প্রান্তিক উপযোগ ইত্যাদি যে বিভিন্ন তত্ত্বগুলো আছে জটিল, সেগুলো বুঝতে পেরেছ। আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব মাইক্রো ইকোনমিক্সের অন্য টপিক নিয়ে। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।